ফলের আশা করে তো আমি কোনোদিন কিছু করিনি, আর আজও করব না। আমার যেটা ন্যায্য মনে হয়েছে আমি সেটাই করেছি, আর আজও তাই করব। কিছুতেই সরব না আমি এখান থেকে। তোমরা এখনো চুপ করে থাকবে? ওরা জমিদার মশাইকে নিয়ে চলে যাচ্ছে, তবু তোমরা চুপ করে থাকবে? এমন অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে? কি গো, তোমরা ওদের বাধা দেবে না? লোকনাথ, ওরা নবাবের সেনা, ওদের সাথে পেরে ওঠা আমাদের পক্ষে সম্ভব না। ও, যেদিন জমিদার মশাই নিজের সাধ্যের বাইরে গিয়েও তোমাদের আমাদের সবার উপকার করেছিল, সেদিনে যদি উনি ভয়ে পেয়ে না এগিয়ে আসতেন, আমাদের কি হতো বলো তো? লোকনাথ ঠিকই বলেছে, এভাবে সবকিছু মেনে নেওয়া যায় না। এসো সবাই, আর দাঁড়িয়ে থেকো না কেউ। দাঁড়াও তোমরা। লোকনাথ, পথ ছাড়ো তুমি। ওদের কাজ ওদের করতে দাও। সময় মতো খাজনা আমি দিতে পারিনি, অপরাধী তো আমি। আমার ভুলের শাস্তি আমাকে পেতেই হবে। না, যাই বলো না কেন, আমি সরব না। লোকনাথ, পথ ছাড়ো আমার, এ আমার আদেশ। জগন্নাথ ঠাকুর, এ তুমি কি করলে? ফিরিয়ে এনে দাও, ফিরিয়ে এনে দাও আমার জমিদার মশাইকে। আমি তোমাকে ফিরিয়ে আনবই। এই শুভ দিনে ওরা তোমাকে কোথাও নিয়ে যেতে পারবে না। জমিদার মশাইয়ের মতো মানুষকে মাথা নিচু করে চলে যেতে হলো, অথচ উনি আমাদের জন্য কি না করেছেন। অনাবৃষ্টির সময় উনি আমাদের পাশে কেমন করে দাঁড়িয়েছিলেন। আজ নবাবের খাজনা বাকি পড়েছে, কেন? আমাদের জন্যই তো। আমরা খাজনা দিতে পারিনি, কিন্তু উনি আমাদের ওপর কোনো জোর করেননি। উল্টে নিজের জমিদারি থেকে উৎখাত হয়েছেন। এখন আমাদের উচিত ওনার পাশে গিয়ে দাঁড়ানো, আমাদের সর্বস্ব দিয়ে ওনাকে সাহায্য করা। তোরা কথা শোনো, বলে নবাবের সেনার সাথে লড়বে। আমি তো তোমাদের লড়তে বলিনি, আমি তো বলেছি জমিদার মশাইয়ের পাশে দাঁড়াতে। নবাবের সঙ্গে কথা বলেও তো নবাবকে রাজি করানো যায়। যত বড় চেহারা নয়, তার থেকে বড় বড় কথা বলছিস যে বড়। নবাবকে বোঝাতে যাবে সবাই, হ্যাঁ? নবাব শুনবে, দেখা করবে তো। ভজ্জাজ, আরে বোঝো না কেন? এ সবই হচ্ছে ওই কচি ছেলেটার আহ্লাদ। আর ওর ওই আহ্লাদের কথা শুনেই একজন আজ পথে বসেছে। এবার আমরাও ওর কথা শুনে ওই পথে বসবো নাকি? তাছাড়া তোর যখন এতই দরদ, তখন বাকিদের ভরসায় থাকা কেন? তুই নিজেই চলে যায় না?
তোমাদের যখন এতই অবিশ্বাস, তখন তোমাদের কাউকে যেতে হবে না, আমি না হয় একাই যাব। আমি নবাবের কাছে যাব, দরকার হলে তার হাতে পায়ে ধরে সব সত্যিটা বলবো। আমার বিশ্বাস তিনি বুঝবেন নবাব যখন হয়েছে, মন বা মাথা নিশ্চয় অন্য সাধারণ মানুষদের মতো হবে না। কোথায় যাচ্ছিস? এখানে দাঁড়া চুপ করে। মা, দেখছো না লোকনাথ যাবে বলছে। ওকে ছেড়ে দে কি করে? চুপ কর। ক্যাপা মাথা ঠিক নেই। জমিদার মশাইয়ের আশকারা পেয়ে পেয়ে শুধু বড় বড় কথা শিখেছে। ওর সঙ্গে পাল্লা দিয়ে যদি গিয়েছিস না, তো তোর একদিন কি আমার একদিন। চুপ করে দাঁড়ায় কেনে। বেনি, তুই তো আমার বন্ধু, আমি যদি নবাবের কাছে যাই তোকে তো এখানে থাকতে হবে, এদিকটা সামলানোর জন্যও তো কাউকে চাই। কাউকে যেতে হবে না, আমি যাব জমিদার মশাইকে ছাড়াতে। শুধু একটু বলে দাও না নবাবের বাড়ি কোন দিকে। কি হলো বলো। কি গো, তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো বলো না, বলো। লোকনাথ, তুমি কি পাগল হলে নাকি? অতটা পথ তুমি একা একা যাবে কি করে? লোকনাথ, এসব তুই কি বলছিস বাবা? হ্যাঁ, আজ অব্দি তুই কোনোদিন গায়ের বাইরে পা রাখিসনি, সেখানে আজকে তুই একটা অচেনা অজানা জায়গায় যাবে কি করে? কি করবো বলো মা, কেউ তো যেতে রাজিই হলো না। এখন যদি জমিদার মশাইয়ের বিপদে আমি ভয় পেয়ে বসে থাকি, তাহলে কি হবে বলো তো? যে মানুষটা চিরকাল আমাদের পাশে দাঁড়াতো, তার বিপদে আমি বসে থাকি কি করে? চুপ কর লোকনাথ, গায়ে এত মানুষজন রয়েছে, কেউ যেতে সাহস পাচ্ছে না, আর সেখানে তুই একা গিয়ে করবিটা কি শুনি? হ্যাঁ, ভরসা রাখো মা, যদি বিপদ সামনেও আসে আমার কিচ্ছু হবে না, তুমি তো জানো। কিন্তু আমাকে যে যেতেই হবে মা। না লোকনাথ, কিছুতেই না, আমি তোকে কিছুতেই ছাড়তে পারবো না। শুনছেন আপনি, শুনছেন আপনি ও কিরকম পাগলের মতো কথা বলছে? কমলা, কমলা, এই স্বার্থের দুনিয়া তোমার ছেলের মতো পাগলেরই যে দরকার গো। তবে যদি শান্তি ফিরে আসে। আপনিও আপনার নিজের ছেলেকে এইভাবে বিপদের মুখে ঠেলে দিতে চাইছেন? কমলা, বিপদ যে ওকে ছুঁতে পারবে না গো, এই বিশ্বাস আমার আছে। আপনি ওর বাবা, সবকিছু খুব সহজেই বিশ্বাস করতে পারে, কিন্তু আমি যে ওর মা, ওর সঙ্গে যে আমার নারীর টান, আমি কিছুতেই ওকে ছাড়তে পারবো না, কিছুতেই না। তুমি মা বলেই লোকনাথ এখনো এক পাও এগোতে পারেনি মা। দেখো, সে তার স্থানে স্থির হয়ে আছে। ও সত্যি যেতে পারবে না যদি না তুমি অনুমতি দাও। আচার্য ঠাকুর, তুমি মাকে বোঝাও। গুরুদেব, আপনিও কিভাবে আপনি আশা করেন যে অচেনা বিপদের জায়গায় যেতে আমি ওকে অনুমতি দেব? মা, আজ যদি তুমি অনুমতি না দাও, তাহলে হয়তো চিরকাল তোমার কাছে থাকবে, কিন্তু ভেতরে ভেতরে ও তোমাকে ক্ষমা করতে পারবে না মা। মাগো, অনুমতি দাও, বেলা যে গড়িয়ে আসছে, এরপর সন্ধ্যা হয়ে গেলে বিপদ যে আরো বাড়বে।
মা, আমি জানি তোমার মনে কি দ্বিধা কাজ করছে, আমি জানি। তাই বলছি, ও গেলে আমাদের সবার মঙ্গল, তোমার, আমার, সবার। তবে মাকে দুঃখ দিয়ে গেলে চলবে না, তাই আমি ওর সাথে যাব। ওর পাশে সব সময় থাকব। কি এবারে খুশি তো? অনুমতি দাও মা। মা, আজ যদি তুমি অনুমতি না দাও, তাহলে হয়তো চিরকাল তোমার কাছে থাকবে, কিন্তু ভেতরে ভেতরে ও তোমাকে ক্ষমা করতে পারবে না। ও গেলে আমাদের সবার মঙ্গল। মা, মা, এরপরে সন্ধ্যা হয়ে গেলে পথ যে আরো বিপদ সংকুল হয়ে যাবে। আমি যাই। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ। ঠাকুর, চলো। জয় শিব শম্ভু। যেদিন জমিদার মশাই নিজের সাধ্যের বাইরে গিয়েও তোমাদের আমাদের সবার উপকার করেছিল, সেদিনে যদি উনি ভয়ে পেয়ে না এগিয়ে আসতেন, আমাদের কি হতো বলো তো? ছোট লোকদের মাথায় তুলে নাচলে এরকম দশাই হয়। এই শিবশম্ভু, আমার প্রজাদের তুমি রক্ষা করো প্রভু, আমার প্রজাদের তুমি রক্ষা করো। চলুন। কমলা, এবার চলো যাওয়া যাক। এখানে থেকে আর কি হবে বলো? ভগবান যদি চান। ভগবান কি চান সে তো স্পষ্ট হয়েই গেছে। আমার লোকনাথ। কমলা, কমলা, চিন্তা করো না গো, আমাদের লোকনাথের কিচ্ছু হবে না। তুমি দেখো, ভগবানও সহায় গো। আর তাছাড়া গুরুদেব তো সঙ্গে আছে, কিচ্ছু হবে না। চলো এবার ফেরা যাক, বেলা গড়িয়ে এলো যে। চলো। কমলা, মন খারাপ করো না কমলা, বিশ্বাস করো, লোকনাথের জন্য আজ তোমার যে কষ্টটা হচ্ছে আমারও হচ্ছে।
লোকনাথ যে আমার নিজের ছেলেরই মতো, কিন্তু কি করবে বলো, কপালের লিখন কি কেউ খণ্ডাতে পারে? তা না হলে তোমাদের জমিদার মশাইকে আজ এইভাবে সকলের সামনে মাথা নিচু করে চলে যেতে হয়। কি করা যাবে, নবাবের আদেশ, যেতে তো হবেই। আমরা আজ বড় অসহায় কমলা, বড় অসহায়। আর তাছাড়া তোমার ছেলেকে বাদ দিয়ে আর কেউ তো এগিয়ে এসে সাহায্য করার সাহসটুকুও দেখাননি। কি করি বলো? লোকনাথকে যে আজ আমাদের সকলের খুব প্রয়োজন কমলা, খুব প্রয়োজন। মন খারাপ করবেন না মা ঠাকুরুন, ভগবান নিশ্চয়ই। ঠাকুরমশাই, লোকনাথ আমাদের ভগবান, লোকনাথ একমাত্র লোকনাথ। আজ যে আমি বেঁচে আছি সেইটুকুও লোকনাথেরই জন্য। আমার দৃঢ় বিশ্বাস, লোকনাথ যখন গেছে তখন আপনাদের জমিদার মশাইকে নিশ্চয়ই ফিরিয়ে আনবে। লোকনাথই আমাদের একমাত্র আশার আলো কমলা। কিন্তু মা ঠাকুর, লোকনাথ আমার অতটুকু ছেলে, নতুন দেশ, নতুন মানুষ, নতুন নিয়ম। আমার অতটুকু ছেলে ঠিক পারবে তো? তুমি কি বলছো কমলা? আজ অব্দি লোকনাথকে দেখেছো কোনো কাজে ব্যর্থ হতে? না, এবারেও হবে না, আমার দৃঢ় বিশ্বাস। ওই তোমাদের জমিদার মশাইকে ফিরিয়ে আনবে কমলা। লোকনাথের রক্ষা স্বয়ং ঈশ্বর করবেন কমলা। আচার্য ঠাকুর, আমি তো ভেবেছিলাম আমাদের গায়ের বাইরে বোধহয় অন্য কিছু থাকবে, কিন্তু এখন তো দেখছি আমাদের গায়ের মতনই সবকিছু। পুকুর, মেঠো পথ, মাটির বাড়ি, মাঠ ঘাট, সব তো এক। এটাও তো আর একটা গাঁ রে, আমাদের গাঁয়ের মতোই তো হবে। সব গাঁই তো একই হয় রে লোকনাথ, শুধু ঠিকানাটা বদলে যায়। দেখ দেখি, বাড়ির বাইরে এসে কত কিছু দেখতে পাচ্ছিস। যত হাঁটবি তত জনপদ দেখতে পাবি। সত্যি চোখ জুড়িয়ে যায়, কিন্তু আজ আমার কিচ্ছু ভালো লাগছে না। এই গায়ের বাইরে প্রথম এলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমার মনে এগুলো নয়, অন্য কিছু দেখতে চাই। পাগলের মতো ছুটে যেতে চাইছে সেখানে। আমি জানি তুই নিশিকান্তর কথা ভাবছিস, তাই তো? হ্যাঁ আচার্য ঠাকুর, তুমি কি করে জানলে? আচার্য ঠাকুর, আমরা জমিদার মশাইয়ের কাছে কখন পৌঁছতে পারবো? পা চালিয়ে চল লোকনাথ। ওই যে মাঠটা দেখছিস, মাঠটা পেরিয়ে আমাদেরকে উত্তর পূর্ব দিকে যেতে হবে। ওদিকেই মুর্শিদাবাদ, নবাব ওখানেই থাকেন। আমাদের পথে একটা নদী পড়বে, নবাবের সৈন্যরা ওরা তো নৌকো করে এসেছিল। নৌকো পেলে আমরাও যাব। পা চালিয়ে চল বাবা, সন্ধ্যা হয়ে গেলে পথে আবার বিপদ হয়ে যেতে পারে। চল চল। আচার্য ঠাকুর,
নদী আর কত দূর গো? এই তো এসে গেছি রে, ওই মাঠটা পার হলেই। আচার্য ঠাকুর, আমাদের আর কতক্ষণ যেতে হবে গো? নবাবের কাছে কখন পৌঁছবো আমরা? নদী পথেও আমাদের। আচার্য ঠাকুর, কি যেন কাঁদছে। হ্যাঁ রে, তাই তো। চল তো লোকনাথ, গিয়ে দেখি। উঠে পড়বে মা, তুই কাঁদিস না বাবা। কাকা, কি হয়েছে গো? হবে আর কি, যা হয় সবার। ছেলেটার মায়ের খুব কঠিন ব্যামো হয়েছে গো। এখন তখন অবস্থা, ওদের গায়ে বদ্যি নেই তো, তাই এখানে এনেছিল। কেঁদো না গো, কেঁদো না তুমি। বদ্যি কখন আসবে জানো?